এদিকে দেশে জঙ্গি হামলা নিয়ে দুপুরে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে তেল ও বিদ্যুৎ সংকটের কারণে পদত্যাগ করতে চলেছেন জ্বালানি মন্ত্রী। চূড়ান্ত ঘোষণা দিলেন মির্জা ফখরুল। সারা বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি এই একটা পরিস্থিতির সৃষ্টি এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তাদের উপর অকথ্য অত্যাচার, ঠিক ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক একই ধরনের অত্যাচার বিএনপি, জামাত, শিবির তারা শুরু করলো মানুষের উপর। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, তাহলে এই সরকার ৬ মাসও টিকতে পারবে না। অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই সরকারের ২ মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। একটা সফলতা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি, জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনচে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে। অভ্যুত্থানের পর থেকেই ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। তবে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি নতুন বার্তা দিয়েছে মোদী সরকার, যেখানে আওয়ামী লীগ নেত্রীকে ফেরত পাঠানোর বিষয়ে নমনীয়তা দেখিয়েছে নয়াদিল্লি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি পুরোপুরি অন্যরকমভাবে সাজানো হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ আমরা ইতিমধ্যে দেখে ফেলছেন। দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। অভ্যুত্থানের পর থেকেই ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচনায় এসেছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। তবে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সম্প্রতি নতুন বার্তা দিয়েছে মোদী সরকার, যেখানে আওয়ামী লীগ নেত্রীকে ফেরত পাঠানোর বিষয়ে নমনীয়তা দেখিয়েছে নয়াদিল্লি। তাহলে কি শীঘ্রই শেখ হাসিনাকে হস্তান্তর করবে ভারত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ নিয়ে গত ১৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে মোদী সরকার। এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। আর এই ঘোষণা এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। সরাসরি প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শেখ হাসিনা নির্বাসন ঘটে একটি সহিংস গণ অভ্যুত্থান ও ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নের পর। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে, অনেক সময় মানবিক কারণ উল্লেখ করে। চীনা গণমাধ্যমটি আরো জানায়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছে ভারত। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ সমাধানে ভূমিকা রেখেছিলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয়, বরং রাজনৈতিক ইস্যু, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী হলেও ঢাকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে মোদী সরকার।
ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায় তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন শেখ হাসিনা। 1.5 বছরে এই দেশটাকে মবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, এই সত্য আমরা জানি। এমনকি আদালতে পর্যন্ত মব তৈরি করে বিচারকদের হেনস্থা করার দৃশ্যও আমরা দেখেছি। আদালত সব থেকে নিরাপদ জায়গা, সেখানে আদালত চত্বরে মব করে আসামিদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, ডিম ছোড়া, কিল ঘুষি মারা, আক্রমণ করা, এই ঘটনাগুলো দেখেছি। আদালত চত্বরে নিহত হওয়ার ঘটনাও দেখেছি। এই মবের থেকে আমরা অবসান চেয়েছিলাম, কিন্তু মব এখনো থেমেছে কিনা সেই প্রশ্ন উঠেছে এই কারণেই যে আমরা দুদিন আগেই দেখেছি শাহবাগ থানায় ডাকসু নেতাদের উপরে ছাত্রদল আক্রমণ করেছে এরকম অভিযোগ, এবং অভিযোগের প্রেক্ষিতে ওই মোসাদ্দেক এবং জুবায়ের 2 নেতা আজকে আবার শাহবাগ থানায় গিয়েছেন মামলা করতে। তার মামলা শেষ পর্যন্ত নেওয়া হচ্ছে কিনা এই আপডেট তথ্যটা, এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আমাদের কাছে নেই। তারা অভিযোগ করছে তাদের উপরে মব করা হচ্ছে, অথচ তারাই একসময় মব করেছে, মবের নেতৃত্ব দিয়েছে এবং মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া, মবকে সমর্থন করা, এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং অনেকে বলেন যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, সেটা এখন তাদের পরিণতি হচ্ছে। কিন্তু আমরা সেভাবে নেগেটিভলি বলতে চাই না, কোনোভাবেই মব প্রত্যাশিত নয় এবং সমর্থনযোগ্য নয়। এবার সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্না, তিনি আজকে যে মন্তব্য করলেন সেটা একটা ভয়াবহ মন্তব্য। প্রফেসর ইউনূস এবং তার মব নিয়ে ভয়াবহ রকমের মন্তব্য করেছেন। ঠিক এই ধরনের মন্তব্য করে প্রফেসর ইউনূসের আমলে সাংবাদিক আনিস আলমগীর, তাকে সন্ত্রাস বিরোধী আইনে জেলে যেতে হয়েছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস কারসাজিতে। আমি নিশ্চিত যে জেরাই খান পান্না এই মন্তব্য যদি প্রফেসর ইউনূসের আমলে করতেন তাহলে তাকে আজকেই গ্রেপ্তার করা হতো। কি বললেন তিনি, কি বোঝাতে চাইলেন, সেটা কতটা সমর্থনযোগ্য কিংবা সেটা কতটা বাস্তবসম্মত, সেটাই হবে কিনা, হতে যাচ্ছে কিনা। জেরাই খান পান্নার কথা, একটা সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এখন তিনি রাজনীতি করেন না, রাজনীতির সঙ্গে যুক্ত নন। জেরাই খান পান্নাকে অনেকবার গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, তার নামে মামলাও দেওয়া হয়েছে, কিন্তু তাকে কেন যেন প্রফেসর ইউনূস গ্রেপ্তার করতে পারেননি। হয়তো ভয়েই গ্রেপ্তার করেননি, কারণ তার মতো একজন বরেণ্য আইনজীবীকে গ্রেপ্তার করলে, যিনি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, তাকে গ্রেপ্তার করলে প্রফেসর ইউনূস সরকারের মহা সর্বনাশ হয়ে যেতে পারত। তার আয়োজিত অনুষ্ঠান থেকে বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, তাদেরকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মেটিকুলাস ডিজাইনে, সেগুলো আমরা দেখেছি। অপরাধ ছিল কি? অপরাধ হচ্ছে 72-এর সংবিধান নিয়ে একটা গোল টেবিল বৈঠকে তারা উপস্থিত ছিলেন। 72-এর সংবিধান নিয়ে আলোচনা করা প্রফেসর ইউনূসের নজরে সন্ত্রাসী কার্যক্রম। এভাবেই তিনি এবং তার চেলাপেলা দিয়ে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার বন্দোবস্ত করতে চেয়েছিলেন, কিন্তু ওই মেটিকুলাস আলিরিয়াজকে এনেও তার শেষ রক্ষা হয়নি এবং তিনি সেটা করতে পারেননি, এবং শেষ পর্যন্ত বিএনপিকে তারা বাগে নিতে পারেনি, রাজি করাতে পারেনি, যার ফলাফল আমরা দেখছি যে গণভোটের মেটিকুলাস ডিজাইন, সংবিধান বিরোধী ডিজাইন করেও শেষ পর্যন্ত সেটা তারা ধোপে টেকাতে পারেনি। জেরাই খান পান্না ভয়াবহ মন্তব্য করেছেন। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন মব হবে ইউনূসের উপর। পান্না, মব হবে ইউনূসের উপর, এটা একটা ভয়ঙ্কর বক্তব্য। এই বক্তব্যকে আপনি বক্তব্যের ডেসক্রিপশন শোনার আগেই এই বক্তব্যকে সাধারণভাবে সমর্থনযোগ্য নয় বলেই মনে করবেন। ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে স্বাভাবিকভাবে এই বক্তব্য সমর্থনযোগ্য নয়, কারণ প্রফেসর ইউনূস যত বড় অপরাধী হন না কেন, কেউ আইন হাতে তুলে নিয়ে তাকে আক্রমণ করুক, এটা কোনোভাবেই গণতন্ত্রের সৌন্দর্য নয়, এটা কেউ প্রত্যাশা করতে পারে না। কিন্তু জেরাই খান পান্না কি সেটা প্রত্যাশা করছেন কিংবা সেটাকে উস্কে দিচ্ছেন? না, আমার মনে হয়েছে যে সেটা তিনি করছেন না, তবে তিনি নির্মম সত্যটা হয়তো প্রকাশ করে দিয়েছেন। তাহলে কি ব্যাপারটা এরকম যে মবের ভয়েই প্রফেসর ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার 2 দিন আগে নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করেছেন? ব্যাপারটা কি তাই? জেরাই খান পান্নার এই বক্তব্যটা যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা তাই দাঁড়ায়, এবং কোনো কোনো ক্ষেত্রে এই ব্যাপারটা অস্বীকার করারও উপায় হয়তো নেই, কারণ মবকে এই সমাজে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন, ওই যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় সেরকম পরিণতি তারও হতে পারত। সেই কারণেই তিনি এসএসএফ নিরাপত্তা নিয়েছেন, এটা অনেকে বলার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্টতম অপরাধীকে আক্রমণ করার জন্য আইন হাতে তুলে নেওয়া কিংবা মব করা এটা সমর্থনযোগ্য নয়। জেরাই খান পান্না কি বলছেন? অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের মতো লোক দেশের শাসনভার গ্রহণ করেছেন, এটি আমাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন মব হবে তার উপরে। সুপ্রিম কোর্টের মতো জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে আর কি অবনতি দেখব আমরা?
অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মব হয়েছে এবং সেই মব যে প্রফেসর ইউনুস করিয়েছে, মব করিয়ে বিচারকদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, এগুলো সবই প্রফেসর ইউনুস এবং আসিফ নজরুলের কারসাজি। আসিফ নজরুল মানে মুখে মধু অন্তরে বিষ, এই ব্যাপারটা যেটা বাংলায় খুবই মানে জনপ্রিয় একটা প্রবাদ রয়েছে, সেই প্রবাদটা কতটা সত্য এক আসিফ নজরুলকে দেখলেই বোঝা যায়। তিনি বলছেন যে মানে জেরাই খান পান্না বলেন, ইউনুসের মতো লোক এই দেশের শাসনভার গ্রহণ করেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। সে বলে গেছে, আমার কাছে শুধু লোক চাই, কোথায় সে আসে না কেন দেশে। তিনি বলছেন যে আমার কাছে শুধু মানুষ লোক চাই। ওই যে একটা বক্তব্যে বলেছেন যে মানে পৃথিবীর এত লোক আমাদের কাছে দরখাস্ত পাঠাচ্ছে, তার কাছে নাকি দরখাস্ত পাঠাচ্ছে, অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে যে আমাদেরকে এত লোক দাও, আমাদেরকে এত লোক দাও, আমাদেরকে এত লোক দাও। তিনি বলছেন যে 26-27 সালে এই দরখাস্তে কাজ হবে না, তারা এসে আমাদেরকে হাতে পায়ে ধরবে, কারণ আমাদের ছাড়া আর কোনো দেশের এত লোক দেওয়ার মানে সামর্থ্য নেই। এরকম ভুয়া আজগবি বক্তব্য দিয়ে জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন। পৃথিবীর সমস্ত মানুষ নাকি তাকে দরখাস্ত দিচ্ছে, অথচ তার শাসনামলে পৃথিবীর একটি মাত্র দেশ তার সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই দেশের নাম হচ্ছে পাকিস্তান। তাছাড়া এবং পাকিস্তান পৃথিবীর অন্যতম অকার্যকর একটা রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, যে রাষ্ট্রকে পৃথিবীর অধিকাংশ সুস্থ রাষ্ট্রই ঘৃণা করে। মানে কখনো কখনো আপনি আমেরিকার সঙ্গে তার বন্ধুত্ব দেখে আশ্চর্য হওয়ার কারণ নেই যে পাকিস্তান আমেরিকার বন্ধু হয়ে গেছে, তা নয়। টিস্যু যেভাবে ব্যবহার করে, আমেরিকা পাকিস্তানকে ওই ইরান যুদ্ধের ইস্যুতে টিস্যু হিসেবে ব্যবহার করছে। সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং পাকিস্তানি জঙ্গি বাহিনীর সঙ্গে বাংলাদেশের জঙ্গি বাহিনীর একটা